আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছেন, তাছাড়াও বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আমাদের 23তম ব্যাচের কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা সকলেই আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা আমার কথা সুস্পষ্টভাবে শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, তাছাড়াও কোনো ধরনের কোনো ত্রুটি পরিলক্ষিত হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, তাহলে আজকে আমরা নামাজে পড়ার জন্য আহ সূরাতুল ইখলাসটা একটু পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাতুল ইখলাসের শুরু থেকে সকলেই খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাসের সবার প্রথমে, সবার শুরুতে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে কুল। কুল শব্দটি যদি আমরা সঠিক এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কফ অক্ষরটির উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে করতে হবে। আমরা সকলেই মোটামুটি এ বিষয়ে অবগত আছি যে আরবি 29টি অক্ষর বা হরফের মধ্যে 2টি অক্ষর রয়েছে। একটি অক্ষরের নাম হচ্ছে কাফ, অপর আরেকটি অক্ষর বা হরফের নাম হচ্ছে অফ। কফ, অফ এবং কাফ, এই 2টি অক্ষরের উচ্চারণের মধ্যে বেশ পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, তারতম্য রয়েছে। অফ অক্ষরটির উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে আমরা কিভাবে আদায় করতে পারি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। আপনারা সকলেই একটু ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে সেই অনুযায়ী কফ অক্ষরের সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কফ অক্ষরটি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার গোড়া, এখানে কাউকে কারো রোল নাম্বার লিখতে হবে না। এখনো প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের রোল নাম্বার প্রদান করা হয়নি, এবং এই রোল নাম্বার আপনাদের এখানে লিখতে হবে না। এই রোল নাম্বার শুধুমাত্র আপনাদের যে অ্যাডমিন রয়েছে অথবা বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার যে সকল প্রতিনিধিদের মাধ্যমে আপনারা যুক্ত হয়েছেন, শুধুমাত্র সেখানেই কার্যকর হবে। ক্লাসে, আমার ক্লাসে এখানে এই মুহূর্তে আপনাদের রোল নাম্বারের কোনো কার্যকারিতা এখন এই মুহূর্তে নেই। যাদের রোল নাম্বারের সমস্যা আছে তারা অবশ্যই তার নিজ নিজ প্রতিনিধির সাথে
যোগাযোগ করবেন, কথা বলবেন, অথবা অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন নামেও তারা অনেক বেশি পরিচিত। আর আমি বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার সকল প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, তাছাড়াও মার্কেটিং ট্রেনার যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছিলাম, ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার 23তম ব্যাচের কোরআন শিক্ষা ক্লাসের জুম অ্যাপসে আর কোনো সিট খালি নেই। আহ সর্বোচ্চ শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 শিক্ষার্থী এখানে রয়েছে, আর কোনো শিক্ষার্থী নতুন করে এখানে যুক্ত হতে পারবে না। তো যে সকল শিক্ষার্থী ক্লাসে যুক্ত হতে পারবে না তাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক যে পেজটি রয়েছে, সেই পেজটির মাধ্যমে তারা লাইভ সম্প্রচার হচ্ছে সেখান থেকে ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। এবং তাছাড়াও বাংলাদেশ কেউ যদি ক্লাস করতে না পারে, সেক্ষেত্রে তারা পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে ক্লাসের রেকর্ডটি থাকবে, পরবর্তীতে তারা সেটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, যে বিষয়টি বলছিলাম, আপনারা সকলেই কি জিহ্বার গোড়া চেনেন? আপনারা কি সকলেই জিহ্বার গোড়া চেনেন? জিহ্বার গোড়া কি আপনারা সকলেই চেনেন? আচ্ছা, অ অক্ষরটি উচ্চারণ করার সময় আমাদেরকে জিহ্বার গোড়া উপরের দিকে উঠিয়ে দিতে হবে। সকলেই জিহ্বার গোড়া উপরের দিকে উঠিয়ে দিয়ে অফ অক্ষরটির উচ্চারণ করার চেষ্টা করবেন। সবাই বলবেন অফ, অ, অ, অফ। হ্যাঁ, অফ পেশ ও, ও। উচ্চারণ যাতে এমন না হয় যে কু, একটা হচ্ছে কু, কাফ পেশের উচ্চারণ হয় কু, আর অফ পেশের উচ্চারণ হয় ও। কু এবং ও। এই যে আমি কাফ কমেন্টের জন্য, আচ্ছা, আমার অবশ্য একটু কমেন্ট দেখতে হয়, কিন্তু আপনারা এত অতিরিক্ত পরিমাণে কমেন্ট করলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, অফ এবং কাফ অর্থাৎ উ এবং কু, এই যে আমি দুইটি উচ্চারণ করলাম দুইটি অক্ষরের আলাদাভাবে, এই দুইটি উচ্চারণের মধ্যে যে পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, এই পার্থক্য কি আপনারা সকলেই বুঝতে পেরেছেন? যে ব্যবধান রয়েছে এটা কি আপনারা বুঝতে পারছেন? কাফ অক্ষরের উচ্চারণ বাংলার মতো করে সাধারণভাবে বললে মোটামুটি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু অফ অক্ষরটি আমাদেরকে উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার গোড়া উপরের দিকে উঠিয়ে দিতে হবে, আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করতে হবে। দুই ঠোঁটকে কিছুটা জড়সড় বা সংকুচিত করতে হবে, অনেক বেশি সংকুচিত নয়, অনেক বেশি জড়সড় নয়। মানে মানুষের মন খারাপ থাকলে, গম্ভীর থাকলে, মন দেখলে যেমন দেখা যায়, হ্যাঁ, ঠোঁট দেখা যাচ্ছে একটু জড়সড় হয়ে থাকে। আর মানুষের মন যখন উৎফুল্ল থাকে, হাসি খুশি ভাব থাকে, তখন তার দুই ঠোঁটগুলো কিন্তু হালকা দুই দিকে সম্প্রসারিত থাকে। তো যাই হোক, দুই ঠোঁটকে কিছুটা জড়সড় করে জিহ্বার গোড়াকে উপরের তালুর সঙ্গে যুক্ত করে আওয়াজ এবং কণ্ঠস্বরকে ভারী করে আমরা অফ অক্ষরের উচ্চারণটা আদায় করব। উল শব্দটির উচ্চারণ হবে উল। আমাদেরকে কিন্তু এখানে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, আমরা উল বলতে গিয়ে যদি কুল বলে ফেলি তাহলে কিন্তু এই শব্দটির অর্থ পরিবর্তন হয়ে যাবে। এমনকি এটার এমন ভাবে অর্থ পরিবর্তন হবে এবং একটা মারাত্মক অর্থ, দেখা যাচ্ছে বিপরীত অর্থ তৈরি হয়ে যাবে, যে সেটা যদি কেউ জেনে বুঝে বলে ফেলে, তো সেক্ষেত্রে হয়তোবা তাকে আবার নতুন করে কালেমা পড়ে তাওবা পড়ে মুসলিম হতে হতো। তো সেজন্য সঠিক এবং শুদ্ধভাবে কোরআনের হক আদায় করে পড়াটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি, ঠিক আছে? তো যাই হোক, উল সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থানে থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে একটু বলবেন, সুন্দর করে একটু পড়বেন, এবং এই ধরনের যে ভুলগুলো ইতিপূর্বে আমাদের হতো, আপনাদের হতো, সেগুলো একটু একটু করে আস্তে আস্তে করে সংশোধন করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু আপনারা করবেন ইনশাআল্লাহ।
বাসায় এখানে অধিকাংশ শিক্ষার্থী, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা বাসায় ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখা যাচ্ছে কি যে মুখ নাড়বেন, হাত দিয়ে দেখা যাচ্ছে হাতের কাজ চলবে, রান্না করার সময় দেখা যাচ্ছে কি যে হাতে রান্নার কাজ চলবে, মুখে পড়া চলবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। উল উল উ উ এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। উল। এরপরে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে হু ওয়াল্লাহু। হু আল্লাহু। অনেকে এখানে যেটা বলে থাকেন যে হু আল্লাহু, না, হু আল্লাহ নয়, এখানে ওয়া অক্ষরটি রয়েছে এবং ওয়া অক্ষরটির উপরে যদি জবর থাকে তাহলে সেক্ষেত্রে সেটার উচ্চারণ হয় ওয়া জবর ওয়া। ওয়া যুক্ত হবে লামের সাথে, ওয়াল এবং লাম খাড়া জবর ল, এখানে ল উচ্চারিত হবে, ল হবে। কেন এখানে ল হবে তা আমরা আস্তে আস্তে সামনের দিকে বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আল্লাহু বলা যাবে না, বা ওয়াল্লাহু বলা যাবে না, ওয়াল লহু, ওয়াল লহু, ওয়াল্লাহু, ওয়াল, ওয়াল লহু, ওয়াল্লাহু, 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 হুয়াল্লাহু, 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 হুয়াল্লাহু। সরি, একালি টান হবে। হুয়াল্লাহু, 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 হুয়াল্লাহু। আল্লাহু যাতে না হয়, ওয়াল্লাহু যাতে না হয়, ওয়াল্লাহু। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, সতর্কতার সাথে শব্দগুলো উচ্চারণ করতে হবে। প্রথম প্রথম কিছুটা কষ্ট হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হুয়াল্লাহু, 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 লাহু, ওয়াল্লাহু, হুয়াল্লাহু। এরপরে সর্বশেষে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে আহাদ। এই আহাদ শব্দটি বাংলায় আহাদ না, এখানে মধ্যখানে বা মাঝখানে যে অক্ষরটি রয়েছে, যে হরফটি রয়েছে, এই অক্ষরটির উচ্চারণ, এই হরফটির উচ্চারণ গলার মধ্যখান থেকে, হলকের মধ্যখান, তো এটা আমি বাংলাতেই বলে দিচ্ছি, গলার মধ্যখান থেকে শ শ আওয়াজ করে আমি সূরাতুল ফাতিহা আপনাদেরকে যখন পড়িয়ে দিয়েছিলাম, উম সূরা পড়ানো হচ্ছে আসলে নামাজের জন্য পর্যাপ্ত পরিমাণে সূরা আপনাদেরকে পড়ানো হয়নি। আমি সূরা পড়িয়ে আমি আবার সামনের দিকে আপনাদের আজকে বা অক্ষর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমি কিছু সময় নিচ্ছে সূরা পড়ানোর জন্য, এবং সূরাগুলো আমাদের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। ঠিক আছে? হ্যাঁ, এখনই শুরু করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই যে একটা আয়াত পড়িয়ে দিয়ে আমি এখন থেকে আবার বা অক্ষর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে আহাদ এই শব্দটির মধ্যখানে বা মাঝখানে যে অক্ষরটি রয়েছে, যে হরফটি রয়েছে, অক্ষরটির উচ্চারণ আমাদেরকে গলার মধ্যখান থেকে, গলার মাঝখান থেকে শো শো আওয়াজ করে সুন্দর করে বলতে হবে, সুন্দর করে পড়তে হবে। আহা, আহা। উচ্চারণ যাতে এমন না হয় যে আহা, আহা, আহা নয়, আহাদ, আহাদ। এবং হামজা অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হয় এখানে কিন্তু আপনারা কিন্তু জানেন, গত ক্লাসে কিন্তু আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল, পড়িয়ে দেওয়া হয়েছিল যে আলিফ অক্ষরটির উপরে বা নিচে যদি কখনো কোনো সময় জের জবর পেশ সুকুন তাসদীদ কোনো কিছু পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়।
এবং হামজা অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল। হামজা অক্ষরটির উচ্চারণ মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সোরে ধাক্কা দিয়ে বলতে হয়, কর্কশ ভাবে বলতে হয়, ধমকের সাথে বলতে হয়, অলস ভাবে নয়। তো এখানে সকলেই বলবেন আ আ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? আ আহা 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 আহাদ 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 আহাদ। তাহলে সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد। ঠিক আছে? তাহলে সূরাতুল ইখলাসের পরের আয়াত অবশ্য সহজ আছে, তাহলে শিক্ষার্থীদের মনে হয় একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেরি করব না, আমরা পরবর্তী দিন আবার সূরাতুল ইখলাসের প্রথম দিক থেকে একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা পূর্বের পড়ায় ফিরে যাবো ইনশাআল্লাহ। স্ক্রিনের সকলে খেয়াল করেন, দেখেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনারা সকলে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে গত ক্লাসে আপনাদের যে পড়া দেওয়া হয়েছিল সেই পড়া পড়তে, বুঝতে এবং পড়া দিতে আপনাদের কি কোনো সমস্যা হয়েছিল? যদিও আসলে তুলনামূলকভাবে শিক্ষার্থীদের সংখ্যা এবং চাপ একটু বেশি থাকার কারণে হয়তোবা আপনাদের পড়া শোনাতে কিছুটা অসুবিধা হয়েছিল, তারপরেও আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম গতদিন আপনাদের পড়া শোনাতে কি খুব বেশি অসুবিধা হয়েছিল? আসলে শিক্ষার্থীদের চাপ একটু বেশি থাকার কারণে সাময়িক কিছুটা সমস্যা হচ্ছে, এবং এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা খুব অল্প এবং স্বল্প সময়ের মধ্যেই এই সংকট নিরসনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। খুব দ্রুতই আমরা দক্ষ এবং অভিজ্ঞ কিছু শিক্ষক বা শিক্ষিকা, আসলে ভালো দক্ষ এবং শিক্ষক শিক্ষিকা চাইলেই পাওয়া যায় না। ঠিক আছে, এটার ক্ষেত্রে আসলে ভালো কোনো কিছু পেতে হলে ভাই একটু সময় দিতে হয়, তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়েই নিচ্ছি। আর সাধারণত আসলে এত পরিমাণে শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে এটা আমাদের ধারণার বাহিরে ছিল, তো সেজন্য আগে থেকে সেভাবে আসলে ম্যানেজ করা সম্ভব হয়েছিল না। আচ্ছা, ঠিক আছে, তো আমি আশা করি যে সময়ের সাথে সাথে এই সংকটটা কেটে যাবে এবং এই চাপ অনেকটাই কমে যাবে। কারণ প্রথম দিকে আসলে শিক্ষার্থীদের যে পরিমাণে চাপ বা প্রেশারটা থাকে, পরবর্তীতে সেই পরিমাণে প্রেশারটা থাকে না। এবং তাছাড়াও যতটুকু প্রেশার পড়েছে, আমরা দেখা যাচ্ছে কি যে এখনো চেষ্টা করছি খুব দ্রুত আমাদের প্রতিষ্ঠানে নতুন নতুন শিক্ষক এবং শিক্ষিকা নিয়ে আসার জন্য। তো আশা করা যায় অল্প সময়ের মধ্যে এই চাপটা কেটে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পুরাতন পড়া একবার রিভাইজ দিয়ে নিব, একবার রিভিশন করে নিব ইনশাআল্লাহ। সকলেই 2 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক জবর এক, জের এক পেশকে হারকাত বলা হয়। কয় জবর কয়, জের কয় পেশকে হারকাত বলা হয়। আর আরেকটা টিপস আমি যদি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে বিশেষ করে সকালের দিকে কিন্তু অনেকটাই চাপ অনেক কম থাকে। সকালের দিকে অধিকাংশ শিক্ষিকাই মোটামুটি দেখা যাচ্ছে যে ফাঁকা বসে থাকে, শিক্ষার্থীদের চাপ খুবই কম থাকে। তো বিশেষ করে যারা ঢাকা শহরের মতো যানজট একটু কম পছন্দ করে, দেখা যাচ্ছে কি যে
কি বলবো, যে খুব অল্প সময়ের মধ্যে পড়া দিতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে কি যে আহ, রাত্রের দিকে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তারা চাইলে একটু সকালের দিকে ট্রাই করতে পারেন। সকালেও মোটামুটি দেখা যাচ্ছে 20 থেকে 30 জন শিক্ষক বা শিক্ষিকা ক্লাস নিয়ে থাকেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে সকাল এবং দুপুরে এই সময়টাতে তুলনামূলকভাবে চাপ অনেক কম থাকে। তো যাদের দেখা যাচ্ছে রাত্রে অনেক বেশি সমস্যা হয়, আপনারা সকালের এবং দুপুরের এই দুইটা টাইমের যে কোনো একটা টাইমে ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। আমি আশা করি যে ওই সময়টাতে চাপ অনেকটা কম থাকে শিক্ষার্থীদের উপস্থিতির। আচ্ছা। কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে হরকত। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই। হারকত এবং হরকত দুইটাই বলা যাবে, কোনো সমস্যা নেই। কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? জবরে আকার জে রে রসিকার পেশে রসুকার পড়তে হয়। জবরে কি কার জে রে কি কার পেশে কি কার পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। 6 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। 6 নম্বর ঘরের প্রথম থেকে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? 6 নম্বর ঘরের মধ্যখান থেকে, মাঝখান থেকে হামজা জের ই, হামজা জের ই, হামজা জের কি, হামজা জের কি, হামজা জের কি, হামজা জের কি। আমি যখন প্রশ্ন করব, আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থানে থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলবেন, সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চ্যাট বক্সে লেখার কোনো প্রয়োজন নেই। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের কি, হামজা জের কি। অনেকেই হয়তোবা পড়াগুলো পারেন, একটু বিরক্ত হন যে একই পড়া হুজুর এতবার পড়ানোর কি দরকার। দেখেন, এটা মহাগ্রন্থ আল কোরআন, এখানে পড়লে কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো ক্ষতি আছে? এক হরফে কয় নাকি? এক হরফে কয় নাকি জানেন আপনারা? একটি হরফ পড়লেই 10টি নেকি পাওয়া যাবে। অর্থাৎ জানা পড়া আমি আবারও পড়লেও আমার কোনো সমস্যা নেই। কোরআন শেখার উদ্দেশ্যে যদি কেউ একটি হরফ পাঠ করে, একটি হরফ পড়ে, তাহলে তার আমল নামায় 10টি নেকি যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আপনি জানেন, আমিও জানি, হ্যাঁ। তো আমরা যদি আবারও বলি, সেই ক্ষেত্রে আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো কোনো ক্ষতি নেই। তো সেজন্য আমরা বলবো, সেজন্য আমরা পড়বো। হ্যাঁ। 6 নম্বর ঘরে সবার শেষে হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ কি, হামজা পেশ উ, 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 হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর কি, হামজা জের কি, হামজা পেশ কি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? হামজা। হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? শক্ত করে নাকি নরম করে?
হামজা অক্ষর শক্ত করে পড়তে হয় নাকি নরম করে পড়তে হয়? হামজা অক্ষর মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সরে ধমকের স্বরে শক্ত করে হলকের প্রথম থেকে উচ্চারণ করতে হয়, আদায় করতে হয়। হামজা জবর আ, 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 হ্যাঁ? হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের কি, হামজা জের ই, হামজা পেশ কি, হামজা পেশ ও। ঠিক আছে, যাদের এখনো হামজা অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ হয়নি তারা খুব দ্রুত অনুশীলন করে এটা ঠিক করে নিবেন ইনশাআল্লাহ। তাছাড়াও আপনাদের প্রতিনিধি যারা আছে তাদের কাছ থেকেও আপনারা সহায়তা নিতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনাদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি আশাবাদী যে তারা আপনাদের সর্বোচ্চ সহায়তা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা নতুন যে অক্ষরটি নিয়ে আলোচনা করব অক্ষরটির নাম হচ্ছে বা। হ্যাঁ, তো বা অক্ষরটি প্রথমে একটু জানিয়ে দিই যে বা অক্ষরটির উচ্চারণ আমরা কিভাবে করব। তো আলহামদুলিল্লাহ, বা অক্ষরটির উচ্চারণ তুলনামূলকভাবে খুবই সহজ, খুবই সাধারণ আলহামদুলিল্লাহ। কেউ চাইলে আসলে মানে বরঞ্চ বা অক্ষরের উচ্চারণ ভুল করে বলা বা অশুদ্ধ করে বলাটাই তার জন্য কঠিন। কারণ বা অক্ষরটি উচ্চারিত হয়ে থাকে দুই ঠোঁট থেকে, দুই ঠোঁটকে একত্রিত করে, দুই ঠোঁটকে মিলিয়ে দিয়ে একসঙ্গে করে দিয়ে যুক্ত করে দিয়ে বা অক্ষরটি উচ্চারিত হয়ে থাকে। তো কেউ চাইলেই দুই ঠোঁটকে একত্রিত না করে দিয়ে একসঙ্গে না করে হা করে বা বলতে পারবে না। আপনারা কেউ নিজ নিজ স্থান থেকে একটুখানি চেষ্টা করে দেখতে পারেন যে দুই ঠোঁটকে পৃথক রেখে একসাথে মিলিত না করে যুক্ত না করে হা করে বা বলা কোনোভাবেই সম্ভব হয় কিনা। এটা কোনোভাবেই সম্ভব নয়। হা করে মা এবং বা, মা বাবা আমরা ছোটবেলায় অনেকে বলতো এই হা করে মা বল বা হা করে বাবা বলা, এটা আসলে যায় না। না, আমিও পারি না। তো যাই হোক, তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে বা অক্ষরের উচ্চারণ নিয়ে টেনশন করবার কোনো কারণ নেই। বা অক্ষরের উচ্চারণ তুলনামূলকভাবে খুবই সহজ, খুবই সাধারণ আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই ক্ষেত্রে অক্ষরের উচ্চারণ যেহেতু সহজ, তো সেক্ষেত্রে একেবারে খুশিতে উৎফুল্ল হয়ে বাকি বিষয়গুলো ছেড়ে দিয়ে সামনের দিকে চলে গেলে চলবে না। বা অক্ষরের উচ্চারণ যেহেতু সঠিক, সহজ, তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে যাতে করে বা অক্ষরের উচ্চারণে যখন হারকাত বা হরকত যুক্ত হয়, হারকাত এবং হরকত দুইটাই বলা যাবে, কোনো সমস্যা নেই। যার যেটা বলতে সহজ এবং সুবিধা মনে হয় সে সেটা বলতে পারেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বা অক্ষরের উচ্চারণ যেহেতু তুলনামূলকভাবে সহজ, তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন বা অক্ষরটির সাথে হরকত যুক্ত হবে বা হরকত যুক্ত হবে, তখন হরকতের উচ্চারণে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রাখা, সেদিকে খেয়াল করা। অর্থাৎ এমন যাতে না হয় যে বাজের বি, বা জবর বা, বা পেশ বু, বি বাবু, এভাবে হবে না। হ্যাঁ, তাহলে আমি আশা করি যে বা অক্ষরের উচ্চারণে আমাদের খুব বেশি একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন এই মুহূর্তে আমরা বা অক্ষরের গঠন প্রকৃতিটা কেমন হয় সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বা অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেটা দেখতে কেমন হয়, বা অক্ষরটি বা হরফটি যদি শব্দের মধ্যখানে বা মাঝখানে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে, এবং বা অক্ষরটি যদি সবার শেষে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা আমরা জানার বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, যারা ফেসবুক লাইভে আছেন তাদের হয়তো বা দেখতে একটু ছোট দেখা যেতে পারে স্ক্রিনটা, তারপরেও আপনারা দেখবেন, একটু জুম করে দেখতে পারেন, ভালো হবে। স্ক্রিনের দিকে সকলেই খেয়াল করেন যে স্ক্রিনে এখন আহ, আমি যে অক্ষরটি লিখেছি এই অক্ষরটির নাম আপনারা কি সকলে জানেন? স্ক্রিনে আমি যে অক্ষরটি লিখেছি, যে অক্ষরটি দেখাচ্ছি, এই অক্ষরটি কি আপনারা সকলে জানেন, চেনেন?
এই অক্ষরটি যদি আপনারা সকলে জেনে থাকেন, চিনে থাকেন, তাহলে সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে একবার বলেন তো অক্ষরটির নাম কি? বা। 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 ঠিক আছে। আচ্ছা, তো স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে বা। এটা হচ্ছে বা অক্ষরের প্রধান বা মূল রূপ। তুলনামূলকভাবে আসলে এই অক্ষরটি মোটামুটি সবাই চেনে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অধিকাংশ মানুষই মোটামুটি কোরআন পড়তে পারে সঠিক এবং শুদ্ধ, হয়তো বা মানে একটু কম হয়, কিন্তু অক্ষরের জ্ঞান মোটামুটি সবারই আছে। তো এটা নিয়ে আমি আর খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু সমস্যা হচ্ছে আহ আরবি যে হরফগুলো রয়েছে, এই হরফগুলো শুধুমাত্র একটি রূপ নয় বা একটি গঠন প্রকৃতি নয়, অনেকগুলো গঠন প্রকৃতি হয়ে থাকে। যেমনটা আমরা ইংরেজির মধ্যে দেখি। ইংরেজি যে বর্ণমালাগুলো রয়েছে, আমরা দেখি যে ক্যাপিটাল লেটার, ইংরেজি বর্ণমালা, যেটাকে বড় হাতের এ বলে আর কি, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, এই দুইটা লেটার দেখতে কি একই রকম হয়? ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এ যেমন হয় এবং স্মল লেটারে এ একই রকম কি হয়? হয় না। ক্যাপিটাল লেটারে বি যেমন হয়, স্মল লেটারে বি কিন্তু তেমনটা হয় না, যেটা আমরা ইংরেজিতে দেখি। আবার দেখি অনেকগুলো স্মল লেটারও যেমন এবং ক্যাপিটাল লেটারও অনেকটা দেখা যাচ্ছে কি যে সেরকমই, আকার আকৃতি কিছুটা ছোট, কিন্তু গঠন প্রকৃতি মোটামুটি একই রকম। তো অ্যারাবিকের ক্ষেত্রেও বা আরবির ক্ষেত্রেও এই বর্ণমালার ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকমই, যে বেশ কিছু অক্ষর, অধিকাংশ অক্ষর বা হরফগুলোর গঠন প্রকৃতি একাধিক, একটি অক্ষরের একাধিক গঠন প্রকৃতি রয়েছে। তো তেমনি করে বা অক্ষরেরও বেশ কয়েকটি প্যাটার্ন রয়েছে, গঠন প্রকৃতি রয়েছে। শব্দের প্রথমে থাকলে বা শুরুতে থাকলে বা অক্ষরটি দেখতে একরকম দেখা যাবে। বা অক্ষরটি যদি শব্দের মধ্যখানে বা মাঝখানে থাকে তাহলে সেটা দেখতে একরকম দেখা যাবে, এবং বা অক্ষরটি যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা দেখতে আবার ভিন্ন রকম দেখা যাবে। ঠিক আছে। তো এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা কোথায় থাকবে, এটা একটি শব্দের কোন জায়গায় বা কোন স্থানে বা অক্ষরের এই গঠন প্রকৃতিটা বসবে, এটা হচ্ছে বা অক্ষরের প্রধান বা মূল রূপ। এই গঠন প্রকৃতি একটি শব্দের শেষে বসবে। এটা হচ্ছে বা অক্ষরের প্রধান বা মূল রূপ, এটা হচ্ছে একটি শব্দের শেষে বসবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, বা অক্ষর যদি শব্দের প্রথমে থাকে এবং মধ্যখানে থাকে, তাহলে তখন সেটা দেখতে কেমন দেখা যাবে? স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে সবার প্রথমে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, যে হরফটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বা অক্ষরের। আহ শব্দের প্রথমে থাকলে বা অক্ষরটি দেখতে এরকম দেখা যাবে। এবং বা অক্ষরটি যদি শব্দের মধ্যখানে থাকে বা মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে বা অক্ষরটি এরকম দেখা যাবে। এবং বা অক্ষরটি যদি শব্দের শেষে থাকে তাহলে বা অক্ষরের প্রধান বা মূল রূপ থাকবে। তবে এখান থেকে আমরা আহ শুধুমাত্র বা অক্ষর নয়, বা অক্ষরের যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নে মোট 5টি অক্ষর গঠিত হয়ে থাকে বা গঠন হয়ে থাকে। শুধুমাত্র নোক্তা বা ফোঁটার পরিবর্তন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা অক্ষর চেনা এবং বোঝার সুবিধার জন্য এখান থেকে আমরা একটা বিষয় একটু ধরে নিব। সেটা হচ্ছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট 3টি বা অক্ষর এখানে লেখা হয়েছে, আর সাদা কালারের যে একটা অংশ উপরের দিকে উঠে গিয়েছে সবার প্রথমের দিকে, এই যে আমি লাল কালারের অ্যারো বা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে সাদা কালারের একটি অংশ উপরের দিকে উঠে গিয়ে হালকা বাম দিকে একটু চেপে গিয়েছে। আপনারা এই অংশটুকু কি সবাই দেখতে পাচ্ছেন? আমি মার্ক করে দেই।
এই যে সাদা কালারের যে অংশগুলো লাল বৃত্তকার চিহ্ন দিয়ে আমি মার্ক করে দিলাম, হলুদ কালারের বৃত্তকার চিহ্ন দিয়ে সাদা কালারের যে অংশগুলো আমি মার্ক করে দিলাম বা সার্কেলের মধ্যে আটকে দিলাম, তো এই অংশটাকে আমরা একটা নাম দিতে পারি। হলুদ বৃত্তাকার গুলো আসলে আমি হাতে এখানে এঁকেছি, তো সেজন্য হয়তো বা সম্পূর্ণ বৃত্তাকার হয়নি। তারপরেও আপনারা কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে হলুদ বৃত্তাকারের মধ্যে সাদা যে অংশটুকু রয়েছে এটাকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন? হলুদ বৃত্তকারের মধ্যখানে মাঝখানে সাদা কালারের যে অংশটুকুকে আমি বন্দি করেছি, এখানে আটকে দিয়েছি, সেটাকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে হলুদ কালারের বৃত্তকারের মধ্যে আমরা যে সাদা কালারের অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে আমরা একটা নাম দিব। একটা নাম দিব, সেই নামটা কি হতে পারে? আমি ধরে নিলাম যে এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এটা আলপিনের মাথার মতো দেখা যেতে পারে, অথবা একটি দাঁতের মতো দেখা যেতে পারে। তো আমরা ধরে নিলাম যে এটা দেখতে একটি দাঁতের মতো দেখা যাচ্ছে। হলুদ কালারের বৃত্তকারের মধ্যখানে সাদা কালারের যে অংশটুকু রয়েছে আমরা এটা ধরে নিলাম যেটা দেখতে একটি দাঁতের মতো দেখা যাচ্ছে। আমরা এটাকে একটি দাঁত ধরে নিলাম। তো এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? মানে বোঝার ক্ষেত্রে আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হবে যে হলুদ কালারের বৃত্তকারের মধ্যখানে সাদা কালারের যে অংশটুকু রয়েছে, আমরা অক্ষর চেনার জন্য, বোঝার সুবিধার জন্য আমি এই অংশগুলোকে একটি দাঁত হিসাবে কাউন্ট করলাম, একটি দাঁত হিসাবে ধরে নিলাম। এতে কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? এতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে। মজার বিষয় হচ্ছে এই যে হলুদ কালারের বৃত্তাকারের মধ্যখানের যে অংশটুকুকে আমরা ধরে নিয়েছি দাঁত হিসাবে, বা দাঁত বাদেও যদি আমরা বলি যে অংশটুকু দেখা যাচ্ছে, এই প্যাটার্নে মোট 5টি অক্ষর তৈরি করা যায়। এই একটি প্যাটার্ন যদি আপনি মোটামুটি ভালোভাবে চিনতে পারেন, বুঝতে পারেন, এই একটি দাঁত দিয়ে বা একটি আলপিনের মাথা দিয়ে বা হলুদ বৃত্তকারের মধ্যখানে মাঝখানে সাদা কালারের যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু দিয়ে মোট 5টি অক্ষর বা 5টি হরফ তৈরি করা যায়। ঠিক আছে? তো এই যে একটি দাঁত বা একটি আলপিনের মাথার মতো, এইটার নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় বা। এবং এই যে আলপিনের মাথার মতো বা একটি দাঁত, হ্যাঁ, বা হলুদ কালারের বৃত্তকারের মধ্যখানে সাদা কালারের যে অংশটুকু, এই অংশটুকুর উপরে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে তাহলে সেটার নাম তখন হয়ে যায় নুন। এবং এই একটি দাঁতের উপরে যদি 2টি নোক্তা থাকে তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় তা। এবং এই একটি দাঁতের উপরে যদি 3টি নোক্তা অথবা 3টি ফোঁটা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় সা। এবং এটা আপনাদের ভয় পাবার দরকার নেই, আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং অনেক শিক্ষার্থী আছেন যে যারা মোটামুটি প্রধান বা মূল যে অক্ষরগুলো রয়েছে সেগুলো চেনেন, জানেন, কিন্তু কোরআনের মধ্যে গেলে অক্ষরগুলো কেমন হবে এটা বুঝতে পারেন না, এটা আসলে প্যাচ লেগে যায়। তো কোরআনের মধ্যে যে সকল অক্ষরগুলো সব থেকে বেশি পরিমাণে জড়ি এবং পেঁচিয়ে লেখা থাকে সেগুলো কিন্তু এই 5টি অক্ষর সব থেকে বেশি। এই 5টি অক্ষরের প্যাটার্নটা কিন্তু যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। কিন্তু যদি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই 5টি অক্ষর আপনাদেরকে অনেক প্যারা দিবে, কারণ এই 5টি অক্ষর কিন্তু অনেক বেশি জড়িয়ে পেঁচিয়ে লেখা থাকে। তো আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি বা একটা সূত্র মুখস্থ করিয়ে দিচ্ছি, আপনারা এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন সবাই, বা নোট করে নিতে পারেন। আপনাদের কাছে সহজ মনে হতে পারে কিন্তু একটু কষ্ট করে দয়া করে আপনারা নোট করে নেবেন ইনশাআল্লাহ। দেখেন, এখানে যাদের লিভ নিবে তাদেরকে আমরা ধরে বেঁধে কোনোভাবে আটকে রাখতে পারবো না, ঠিক আছে? তো সেজন্য যাদের আসলে লিভ নিবে তারা লিভ নিবে। হ্যাঁ, তো তাদেরকে আটকানোর চেষ্টা বরং না করাটাই ভালো। ঠিক আছে, তো যারা ক্লাস করছে তারা ক্লাস করুক মনোযোগ সহকারে, তাহলেই হবে। তো যাই হোক, তো এইখানে আমরা একটু নোট করে রাখবো, একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হবে বা। আমি সহজ করে বলে দিচ্ছি, এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা। সবাই একটু মুখস্থ করে নেন। আর টেক্সটের কারণে না, আচ্ছা টেক্সট
আমার অবশ্য একটু দেখার প্রয়োজন হচ্ছিল আপনারা কতটুকু পারেন বা না পারেন, এটার জন্য টেক্সটের অপশনটা বারবার খুলে দেওয়া হচ্ছিল। সবাই একটু মুখস্থ করে নিবেন। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে কয় নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা। এক দাঁতের নিচে আমি ওই যে যেটাকে দাঁত বললাম, যে হলুদ বৃত্তকারের মধ্যখানে সাদা কালারের যে অংশটুকু রয়েছে, এটাকে আমরা একটি দাঁত হিসাবে ধরে নিয়েছি। একটি দাঁতের নিচে একটি নোক্তা থাকলে সেটাকে আমরা বলবো বা। একটি দাঁতের উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে সেটা হবে নুন। একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা থাকে তাহলে সেটা হবে তা। একটি দাঁতের উপরে যদি তিনটি নোক্তা থাকে তাহলে সেটা হবে সা। আচ্ছা ঠিক আছে, আমি একসাথে এতগুলো পড়া আপনাদেরকে দিচ্ছি না, আমরা এই মুহূর্তে দুইটি অক্ষর পড়বো। একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা থাকে তাহলে সেটা হবে বা। আর একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা থাকে তাহলে সেটা হবে তা। একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে তাহলে তখন সেই অক্ষরটির নাম কি হবে? বা। এবং একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হবে তা। সবাই একটু মুখস্থ করে নেন। সবাই একটু মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। সবাই একটু মুখস্থ করে নেবেন। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে কি? এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে কি? এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে কি? এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে কি? এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে কি? এটা সবাই একটু মুখস্থ করে নেবেন এবং এটা আমরা এবার একটু আহ প্র্যাকটিক্যালি দেখবো, পরীক্ষা নিব ছোটখাটো একটা। আচ্ছা আরো একবার একটু আপনাদেরকে পড়িয়ে দিই, তারপরে পরীক্ষাটা নেই। তা বা তা বা তা বা তা। এইখানে যে এটা দেখেন, এটা দেখতে তো অনেক বেশি জড়ানো পেঁচানো মনে হচ্ছে, তাই না? এবং অনেক শিক্ষার্থীদের এই একটা সমস্যা হয় যে যখন দেখা যায় একটু বেশি জড়ানো পেঁচানো দেখা যাচ্ছে, তখন তারা ভয় পেয়ে যায়। কিন্তু যদি সূত্র জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে ভয় পাবার কিন্তু কোনো কারণ নেই। এখানে দেখেন যে আমরা একটু আগে যে সূত্রটা পড়েছিলাম, এই যে সবার প্রথমে যেটা দেখা যাচ্ছে দেখেন তো, এই যে এখানে লাল তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এখানে মোট কয়টি দাঁত আছে। আহ লাল তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে এখানে মোট একটি দাঁত আছে এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা আছে। তাহলে এই অক্ষরটি বা এই হরফটির নাম কি হবে? বা। কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যতই জড়িয়ে লেখা থাকুক না কেন, যতই পেঁচিয়ে লেখা থাকুক না কেন, আপনাকে খুঁজে বের করতে হবে যে এখানে একটি দাঁত আছে নাকি নেই। যতই জড়ানো থাকুক, যতই পেঁচানো থাকুক, আপনি খুব সুন্দর করে খুঁজে বের করবেন যে এখানে একটি দাঁত আছে নাকি নেই। যদি একটি দাঁত থেকে থাকে এবং একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থেকে থাকে, তাহলে তখন আপনি চোখ বন্ধ করে যতই জড়ানো থাকুক, যতই পেঁচানো থাকুক, আপনি তখন চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই অক্ষরটির নাম হচ্ছে বা। যাদের জড়ানো পেঁচানো অক্ষর দেখতে অসুবিধা হয়, চিনতে কষ্ট হয়, তাদেরকে আমি বারবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, বারবার জানাতে চাচ্ছি, এই সূত্রটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজন। তা নাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে কোরআন ধরার পরে বলবেন যে হুজুর বা ভাইয়া বা শায়েখ, অক্ষর চিনতে পারছি না, অক্ষর বুঝতে পারছি না, এত জড়ানো কেন, এত পেঁচানো কেন।
তখন কিন্তু আর কোনো কাজ হবে না। এবং এই যে অক্ষরগুলো আপনাদেরকে পড়ানো হচ্ছে এই মুহূর্তে, এই অক্ষরগুলোই কিন্তু কোরআনের মধ্যে, এই অক্ষরগুলোর উচ্চারণ তুলনামূলকভাবে সহজ, কিন্তু এটার প্যাটার্নটা কিন্তু একটু জড়ানো পেঁচানো। বাট আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই অক্ষরগুলোর প্যাটার্নও খুবই মানে সহজ। ঠিক আছে? তো যতই জড়ানো থাকুক, যতই পেঁচানো থাকুক, আপনি জাস্ট দেখবেন যে এখানে একটি দাঁত আছে নাকি নেই। যদি একটি দাঁত থেকে থাকে এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে অক্ষরটির নাম হচ্ছে বা। এরপরে সকলেই খেয়াল করেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি দাঁত এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা, অর্থাৎ এই অক্ষরটির নাম কি হবে? বা। এরপরে আপনারা খেয়াল করেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি দাঁত কিন্তু নিচে কোনো নোক্তা নেই, উপরে দুইটি নোক্তা আছে বা উপরে দুইটি ফোঁটা আছে। তাহলে এই অক্ষরটির নাম কি হবে? বা নাকি তা? তখন এই অক্ষরটির নাম হবে তা। কারণ একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হবে তা। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি দাঁত আছে এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা আছে। আর একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হবে বা। এবং এর পরে সকলেই খেয়াল করে দেখেন, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দাঁত আছে এবং একটি দাঁতের উপরে দুইটি নোক্তা বা দুইটি ফোঁটা আছে। তো এখানে এই অক্ষরটির নাম হবে তা। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি দাঁত এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা, অর্থাৎ এই অক্ষরটির নাম হবে বা। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি দাঁত এবং একটি দাঁতের উপরে দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা, অক্ষরটির নাম হবে তা। ঠিক আছে? তাহলে বা এবং তা, এই দুইটি অক্ষরের মধ্যে কি আপনারা পার্থক্য বুঝতে পেরেছেন যে কখন বা হবে এবং কখন তা হবে? এটা কি আপনারা সকলে বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই ইজি, খুবই সহজ। নিচে একটি নুক্তা থাকলে বা, একটি দাঁতের নিচে একটি নুক্তা থাকলে বা, এবং একটি দাঁতের উপরে দুইটি নুক্তা থাকলে তা। ঠিক আছে? দেখতে হবে যে এখানে একটি দাঁত আছে কিনা এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা আছে কিনা। যদি থেকে যায়, মিলে যায়, সূত্র অনুযায়ী প্যাটার্ন মিলে যায়, চোখ বন্ধ করে বলে দিব এটার নাম হচ্ছে বা। ঠিক আছে? এবং যদি দেখি কোথাও একটি দাঁত এবং একটি দাঁতের উপরে দুইটি নোক্তা, এই প্যাটার্ন মিলে যায়, তাহলে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো যে অক্ষরটির নাম হচ্ছে তা। আমি যদিও জানি যে আসলে এই অক্ষরগুলো মোটামুটি আমরা সকলেই চিনি, তারপরেও আসলে যেহেতু আমাদের কোর্স বা ক্লাস একেবারেই শুরু থেকে আলিফ থেকে, সেহেতু আসলে সবকিছু নিয়েই মোটামুটি ফর্মালিটি মেনটেনের জন্য আমাদেরকে আলোচনা করে যেতে হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, ক্লাস স্কিপ করা যাবে না। অনেকে মনে হচ্ছে লিভ নিচ্ছেন, যে জানা বিষয়গুলো আবার জানানো হচ্ছে, পড়ানো হচ্ছে, সেজন্য হয়তোবা। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমরা শব্দ গঠন করবো ইনশাআল্লাহ। শব্দ গঠনের মধ্যে আমাদের কিন্তু সব থেকে বেশি ভুল হয়, যেই ভুলটা হয় আমাদের জানা বিষয়ের মধ্যে, অর্থাৎ হরকতের উচ্চারণে টান দিয়ে ফেলা। এটা করা যাবে না। তাহলে 10 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন, 10 নম্বর ঘরের সবার প্রথমে, সবার শুরুতে, মধ্যখানে, মাঝখানে এবং সবার শেষে একই হরফ, একই অক্ষর, অক্ষরগুলোর নাম হচ্ছে বা। এবং আমরা দেখতে পাচ্ছি একটু আগে বা অক্ষরের গঠন প্রকৃতি নিয়ে আমরা যেভাবে আলোচনা করলাম, এখানেও ঠিক সেভাবেই রয়েছে। 10 নম্বর ঘরে সবার প্রথমে, সবার শুরুতে একটি দাঁতের নিচে একটি নোক্তা বা একটি ফোঁটা রয়েছে, অক্ষরটির নাম হবে বা। মধ্যখানেও একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা, এই অক্ষরটির নামও হবে বা। এবং 10 নম্বর ঘরের সবার শেষে বা অক্ষরটির মূল গঠন প্রকৃতি এখানে রয়েছে। যেটা দেখতে অনেকটা নৌকার মতো। হুম। তো এই অক্ষরটির নামও বা। তাহলে এবার আমরা শিখবো ইনশাআল্লাহ বা অক্ষর দিয়ে, জবর জের পেশ দিয়ে আমরা কিভাবে উচ্চারণ করব সেটা একটু পড়বো ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর ঘরের শুরু থেকেই সকলে খেয়াল করেন, বা, জির, বি। সকলে ভালোভাবে খেয়াল করেন, অনেকে জানা বিষয়ের মধ্যেই আসলে অবহেলা করে ভুল করে ফেলেন, যে আরে এটা তো জানি, এটা তো বুঝি। আসলে আপনারা যে জানেন, আপনারা যে পারেন, এটা কিন্তু আমি বরাবর বারবার স্বীকার করছি, যে আমরা সবাই জানি, সবাই পারি, কিন্তু সঠিক ভাবে নয়। এখানে ভুল যেটা হয় সেটা হচ্ছে, অনেক শিক্ষার্থী এভাবে পড়ে যে
বাজের বি, বা জবর বা, বা পেশ বু, বি বাবু, এটা সঠিক নয়। ঠিক আছে, এই যে এখানে টান দেওয়া হচ্ছে এটা শুদ্ধ নয়। আমরা প্রথমেই পড়েছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ উচ্চারণগুলো দ্রুত এবং তাড়াতাড়ি কিভাবে হবে? বাজির বি, বাজির বি, বাজির বি। উচ্চারণ যাতে এমন না হয় যে বাজির বি, আবার উচ্চারণ যাতে এমনও না হয় যে বাজির বি, অর্থাৎ তাড়াতাড়ি করতে গিয়ে এমন তাড়াতাড়ি যাতে না হয়ে যায় যে সবার শেষে যাতে হামজা যুক্ত হয়ে যায়, অর্থাৎ ধমক দেওয়া যাবে না, শক্ত করা যাবে না, সাধারণভাবেই বলতে হবে কিন্তু টান হবে না। 10 নম্বর ঘরের শুরু থেকে সকলে আবারও খেয়াল করেন। বাজির বি, বাজির বি, বাজির বি, বাজির বি, বাজির বি, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর কি। 10 নম্বর ঘরের সবার শেষে বা পেশ বু, 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 বা পেশ কি, বা পেশ কি, বা পেশ কি, বা পেশ বু। তিনটা মিলিয়ে একসাথে একত্রে বাজের বি, বা জবর বা, বা পেশ বু, বাজের বি, বা জবর বা, বা পেশ বু। 11 নম্বর ঘরটা বাদ থাকবে, 12 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। বা পেশ বু, বা জবর বা, উচ্চারণ কি হবে? বুবা, বুবা, বুবা। উচ্চারণ যাতে এমন না হয় যে বা পেশ বু, বা জবর বা, বু বা, হ্যাঁ, এমন হবে না। বা পেশ বু, বা জবর বা, বু বা, এরকম টান টান ভাব হরকতের উচ্চারণের মধ্যে কোনোভাবেই নিয়ে আসা যাবে না, এবং আসলেও সেটাকে ত্যাগ করার সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। বা পেশ বু, বা জবর বা, কি হবে? বুবা, বুবা, বুবা। এখানে যে শব্দগুলো রাখা হয়েছে শব্দগুলো খুবই সহজ আমি জানি, এবং সেভাবেই সাজানো হয়েছে, কিন্তু এখানে শব্দগুলো আপনারা মনে করছেন যে পারি, কিন্তু এই জানা শব্দের মধ্যে আগামীকালকে যে কত ভুল হবে সেটা আপনারা দেখতে পারবেন। হরকতের উচ্চারণে বিন্দু পরিমাণ যাতে কোনো টান না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বা পেশ বু, বা জবর বা। একটা কথা বলে রাখি, অক্ষরের নাম বলার সময়, অক্ষরের নাম বলার সময় টান দেওয়া যাবে, কিন্তু অক্ষরের সাথে হরকত যুক্ত করে হরকতের উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না। তো এটা কিন্তু হয়তো আপনারা দেখছেন যে হুজুর টান দিচ্ছে বা ভাইয়া টান দিচ্ছে, কিন্তু সেটা কোথায়? সেটা আমি যখন অক্ষরের নাম ধরে ডাক দিচ্ছি তখন আমি অক্ষরের নামের উচ্চারণে টান দিচ্ছি, কিন্তু যখন অক্ষরের উচ্চারণ হরকতের সাথে যুক্ত হয়ে হরকতের উচ্চারণ হচ্ছে তখন কিন্তু টান হচ্ছে না। যেমন বা, টান দিচ্ছি, পেশ, এর পরবর্তীতে যখন বলছি বু তখন কিন্তু আর কোনো টান দিচ্ছি না। অর্থাৎ অক্ষরের নাম বলার সময় টান দিতে পারবেন, কিন্তু উচ্চারণ করার সময় হরকতের টান দিতে পারবেন না। বা টান হবে, পেশ বু, বুতে কোনো টান হবে না। বা পেশ বু, বা জবর বা, বুবা, বুবা, বুবা। ঠিক আছে, এরপরে 13 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জির ই, ই, খেয়াল রাখবেন এটা যাতে ই এমন না হয়, আবার যাতে এমন না হয় যে হামজা জের ই। হ্যাঁ, দুইটার কোনোটাই কিন্তু সঠিক নয়। হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জের ই, বা জবর বা,
ইবা। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? 14 নম্বর ঘর। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু এখনো মোটামুটি নতুন শিক্ষার্থী, আপনাদেরকে খুব বেশি পড়া দিব না, অল্প অল্প করেই দিব একটু। তারপরেও আগের দিন মনে হয় আপনাদের পড়া একটু বেশি হয়ে গিয়েছিল, অনেকে অভিযোগ দিয়েছিলেন। তাহলে আপাতত আপনারা 11 নম্বর ঘরটা এখন একটু বাদ থাকবে। 11 নম্বর ঘরের মধ্যে একটু তাজউইদ রয়েছে, অর্থাৎ কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু ব্যাকরণ রয়েছে। এটা একবারে বুঝিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে পড়ানো শুরু করবে ইনশাল্লাহ। এবং 15 নম্বর ঘরের মধ্যেও সেম একই জিনিস, এখানেও কিছু তাজউইদ রয়েছে। এটা নিয়ে এখানে একটু আলোচনা রয়েছে। তো আজকে আপনাদেরকে পড়া একটু কম করে দেওয়া হলো, তারপরেও কম না, সাথে সূরা ইখলাসের একটি আয়াত রয়েছে, ওটাও পড়বেন আপনারা ইনশাআল্লাহ। তবে আগামীকালকে আপনাদের কাছ থেকে পড়া শোনা হবে শুধুমাত্র এই যে এই চার্ট থেকে 10 নম্বর ঘর এবং 12, 13, 14 এই ঘরগুলো থেকে আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। এবং আজকে পড়া কিন্তু তুলনামূলকভাবে বেশ সহজ, কারণ অক্ষরের উচ্চারণের মধ্যে তেমন বেশি জটিলতা নেই, কঠিনতা নেই। তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন যাতে আপনাদের হরকতের উচ্চারণের টানটা চলে না আসে, অর্থাৎ বা বেশবু বা জবর বা ওই পুরাতন গতানুগতিক পড়াটা যাতে না আসে। ঠিক আছে? কোনোভাবে কোনো ক্রমেই হরকতের উচ্চারণে বিন্দু পরিমাণ টান যাতে না আসে। বা পেশবু বা জবর বা, বু বা হামজাজের ই বা জবর বা, ই বা হামজা জবর আ বা জের বি, আ বি বা জবর বা, আ বি বা, এরকম যাতে না হয়। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? আর একবার বলে দিব, ঠিক আছে? 10 নম্বর ঘরের শুরু থেকে সকলে খেয়াল করেন। বা জির বি, বা জবর বা, বা পেশ বু। 12 নম্বর ঘর। বা পেশ বু, বা জবর বা, বুবা। 13। হামজা জির ই, বা জবর বা, ইবা। 14। হামজা জবর আ, বা জির বি, আবি, বা জবর বা, আবিবা, 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 আবিবা। তাহলে কারোর কি আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে সমস্যা না থাকলে বাসায় খুব সুন্দর করে পড়তে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? সমস্যা না থাকলে বাসায় খুব সুন্দর করে পড়বেন, এবং আগামীকালকে আপনাদেরকে আবারও পড়া শোনাতে হবে। এবং আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিই, শিক্ষার্থীর চাপ হয়তো বা আজকে কিছুটা কমেছে। তো আগামীকালকে তারপরেও দেখা যাচ্ছে কি যে বিশেষ করে সকাল এবং দুপুরের দিকে তুলনামূলকভাবে আমাদের শিক্ষার্থীদের চাপ একটু কম থাকে, এবং সেই সময়গুলোতেও আমাদের শিক্ষিকারা ক্লাস নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। তো যাদের একটু বেশি সমস্যা হয়, বেশি চাপ হয়ে যায়, বা দেখা যাচ্ছে বেশি জ্যাম হয়ে যায়, যানজট হয়ে যায়, তো তারা সকালে এবং দুপুরের দিকে পড়াশোনাতে পারেন। ঠিক আছে? মেয়ে শিক্ষার্থীদেরকে বলছিলাম। তো যাদের বেশি সমস্যা হয়, বেশি লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, তো সিরিয়াল সকালে এবং দুপুরের দিকে একটু কম থাকে। আর
পড়ানোর সময় আপনারা অপ্রয়োজনীয় এসএমএস একটু কম করবেন। আপনারা অতিরিক্ত টেক্সট করেন। আমি তো দেখলাম যে মনে হয় পড়ানোর মাঝে কে যেন এখানে কমেন্টের মধ্যে ইতিমধ্যে ঝগড়া পর্যন্ত শুরু করে দিয়েছে। তো যাই হোক, অযথা এসএমএস করা যাবে না, এবং তার পাশাপাশি আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা মুসলিম হিসাবে আমাদের আচার আচরণে, আমাদের কথায়, আমাদের কাজে কোনোভাবেই অপর আরেকজন মুসলমান ভাই অথবা বোন যাতে কষ্ট না পায়। হাদিসের মধ্যে রয়েছে, আপনি ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার হাত এবং মুখ দ্বারা অপর আরেকজন ব্যক্তি নিরাপদ থাকবে। তো আপনার হাত এবং মুখ দ্বারা যদি অপর আরেকজন মুসলিম ভাই বা বোন কষ্ট পায়, তাহলে কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, প্রকৃত মুসলিম হতে পারবেন না। কেউ যদি এখানে কোনো ভুল করে, কেউ যদি কোনো ত্রুটি করে, সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে কি যে বুঝিয়ে বলবেন, বা এইখানে দেখা যাচ্ছে কি যে একজন একটা টেক্সট করছে, আপনি যে টেক্সটটাকে বন্ধ করতে বলছেন সেখানেও রীতিমতো আপনি আবারও দেখা যাচ্ছে কি যে আপনি নিজেও কিন্তু রুলস ব্রেক করে আপনি সেটাই করছেন, যে আপনারও কিন্তু একটা টেক্সট ওইখানে যুক্ত হচ্ছে। তো যাই হোক, আসলে চ্যাট বক্সটা খুলতে হয় মাঝে মাঝে, অনেক সমস্যা হয়, দেখা যাচ্ছে কি যে ক্লাসে অনেক সময় ঝামেলা হতে পারে, সাউন্ড শোনা নাও যেতে পারে, আবার আমার মাঝে মাঝে প্রশ্ন করতে হয়, সে বিষয়গুলো একটু জানতে হয়। হ্যাঁ। তো দেখা যাচ্ছে একবারে চ্যাট বক্সটা অফ করে রেখে দিলে মাঝে মাঝে মনে হয় যে আমি ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম কিনা। দেখা যাচ্ছে কি যে আহ, যখন আমি ক্লাস নেই তখন দেখা যাচ্ছে কি যে সব একদম নোটিফিকেশন অফ করে রাখি। তো এই আর কি। আর আরেকটা টিপস আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেই, যে সেটা হচ্ছে যে সবাই চ্যাট বক্সে ঢুকে দেখেন সবার উপরের দিকে থ্রি ডট একটা অপশন আছে, যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। উম, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন? এই যে এখানে চ্যাট বক্সে ক্লিক করার পরে সবার উপরের দিকে যে থ্রি ডটের একটা আইকন আছে, এটা কি আপনারা সকলে দেখতে পাচ্ছেন? চ্যাট বক্সে ক্লিক করার পরে সবার উপরের দিকে ডান সাইডে যে একটা থ্রি ডট আইকন আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? সবার উপরের দিকে এই যে এই আইকনে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে, আপনি এখান থেকে যে এখানে ক্লিক করলে নোটিফিকেশন অফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করছে, ইউ উইল নট সি এনি চ্যাট নোটিফিকেশন ইন দিস সেশন। তারপরে আপনি এটা মিউট করে দিবেন। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে দেখেন আমার এখানে জুমের মধ্যে আছি, আপনারা হয়তো অনেক এসএমএস করছেন, আমার সামনে কিন্তু আর কোনো এসএমএস শো করছে না। তো যাদের অনেক বেশি সমস্যা হবে তারা চ্যাট বক্সে এই যে এখানে চ্যাট যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে থ্রি ডট অপশনে ক্লিক করে এরপরে এখানে এখানে তো আমার এখন অন রয়েছে, এটা এই যে তখন অফ অপশনটা দেখাবে, অফ নোটিফিকেশন। তো এখানে ক্লিক করার পরে মিউট নামে একটা অপশন আসবে, এই মিউটে ক্লিক করে দিবেন। মিউটে ক্লিক করে দিলে এর উপরে আছে মিউট একটা বাটন, হ্যাঁ। তো এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি যে আপনার সামনে আর কোনো এসএমএস শো করবে না। এবং ফেসবুকে লাইভ থেকে যাদের এই সমস্যাটা খুব বেশি হবে তারা ফোনটা রুটেট করে নেবেন। ফোনটা রুটেট করে নিলে সম্ভবত কমেন্ট গুলো মনে হয় দেখা যায় না, আমি যতটুকু জানি। ফোন যদি একটু রুটেট করে না হয় তাহলে সম্ভবত এসএমএস দেখা যায় না। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই থাকবে। সকলে বাসায় খুব সুন্দর করে পড়াগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ, এবং আগামীকালকে পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।